বৃদ্ধ হরেরাম বাবু কাজ করতেন আমাদের সওদাগরি অফিসে। বছর প্রায় ৭০ ছুঁয়েছে। অফিস থেকে ছুটি পেয়েছেন বেশ কিছু বছর আগে, কিন্তু তবুও অফিসের মোহ কাটাতে পারেননি। তাই এখনো অফিসের কিছু না কিছু কাজের সঙ্গে নিজেকে যুক্ত করে রাখেন। আমি যখন অফিসে প্রথম কাজ করতে আসি তখন থেকেই তার সঙ্গে আমার বেশ ভাব। গত পরশুদিন দুপুরের পর তেমন কিছু একটা কাজ ছিল না, তাই অফিসে বসে গুলতানি করছিলাম। কথা বলতে বলতে সেদিন ভূতের কথা উঠল। সাম্প্রতিক সময়ে ভূতের বর্তমান বলে একটা সিনেমা এসেছে, মূলত সেই নিয়েই আমাদের ভেতর কথা হচ্ছিল। আমার কোনোদিনও তেমন ভূত প্রেতের ভয় নেই, কিন্তু হরেরাম বাবু আমাকে একথা বুঝিয়ে বলার চেষ্টা করছিলেন যে তারা নিশ্চয়ই আছেন এবং তারা যদি চান তাহলে অনেক কিছুই খটিয়ে ফেলতে পারে। বুঝলেন নিরুপম বাবু, তেনারা যে সত্যি আছেন। বর্তমান জগতেও তাঁরা কোথাও চলে যাননি, আমরা শুধু তাঁদের দেখতে চাইছি না, তাই তাঁদের দেখতে পাচ্ছি। নইলে তাঁরা নিশ্চয়ই আছেন। এবার হলো দেখবার চোখ। সে চোখ থাকলে তবে তো দেখতে পাবেন, নইলে এই যে আমাদের চারপাশে কত ধূলিকণা হাওয়াতে ভেসে বেড়াচ্ছে বলুন তো, আপনি বা আমি কি তাদের খালি চোখে দেখতে পাচ্ছি না তো। কিন্তু তাদের দেখার মতো চোখ যদি থাকে আপনার, তবে নিশ্চয়ই আপনি তাদের দেখতে পাবেন। আপনার দেখবার মতো চোখ না থাকলে কি করে দেখবেন? আরে ধুর, রাখুন তো আপনার বস্তা পচা সব খবর। ওসব খবরে আজকাল মাছিরাও ভয় পায় না, বুঝলেন? ভূতের গল্প সবই কল্পনা। মানুষ মনের ভয়ে সাধারণ কিছুতেও ভয় দেখতে পায়। নিজেদের ভয়ের নাম দিয়েছে ভূত বলে। এসব শুধুই নিজের ভয়কে একটা যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করা ছাড়া আর কিছুই নয়। আরে আপনি বিশ্বাস করেন না তাই আপনি এমন বলছেন। আজও অনেক অনেক গল্প কথা ছড়িয়ে আছে বিভিন্ন জায়গায়। সেসব শুনলে আমার রোম খাড়া হয়ে যায় এই বয়সেও। আমি বলছি যে আপনিও ভয় পাবেন যদি সেসব গল্প শোনেন। ধুস, আপনি বয়স্ক মানুষ, তাই আপনাকে আর কি বলবো। তবে এসব কিছু নেই, শুনুন আমার কথাটা শুনুন। জীবনের শেষ কয়েকটা দিন আর ওসবে বিশ্বাস করতে যাবেন না। ওসবে যত বিশ্বাস করবেন ততই আপনার মনের ভেতরে চেপে বসবে। আর ভয় একবার যদি মনের মধ্যে চেপে বসে, হ্যাঁ, তাহলে কিন্তু আর নিস্তার নেই। ভয়ের জন্য সব জায়গাতেই আপনি ভূত দেখতে পাবেন। তাই এসবের থেকে বেরিয়ে এসে সুস্থভাবে বাঁচুন তো দেখি। হয়তো হরেরাম বাবু আরও কিছু বলতেন, কিন্তু এমন সময়েই আমাদের অফিসের কালিগ কাম আমার প্রিয় বন্ধু প্রিয়াংশু এসে উপস্থিত হলো। আমাদের গল্পে সেও যোগ দিল। কি হে নিরুপম, হরেরাম বাবুর সঙ্গে যে গল্প করতে বসে গেছো দেখছি। তা কি নিয়ে তোমাদের ভেতর গল্প চলছে শুনি? আমি বলছি যে ভূতেরা আছে, কিন্তু উনি সে কথা মানতেই রাজি নন। ওনার এক গো যে ভূত বলে কিছুই নেই, উনি মানতেই চান না আমার কথা। আপনি বলুন না যে ভূত কি নেই? ভূত আর ভগবান ছাড়া এই জগৎ কি চলতে পারে কখনো? এখনকার সময় সবাই মনে করে নেন যে তাঁরা নেই, ব্যাস। কিন্তু এমন নেই বললে কি তারা নেই হয়ে যেতে পারেন? এত বছর ধরে আমরা ভূত মেনে আসলাম, আর হঠাৎ করে তাঁরা নেই হয়ে যাবেন? এটা কেমন কথা হলো? না না নিরুপম, তোমার এই কথাটা আমি মানতে পারলাম না। আমিও বিশ্বাস করি যে ভূত আছে। ভূত নিয়ে অনেক গল্প ছোটবেলা থেকে মায়ের কাছেই শুনে এসেছি। আরে আমার মাই তো আমাকে অনেক ভূতের গল্প বলেছেন। তুমি যদি শোনো তবে তোমারও কিন্তু এই ভূতগুলোকে বিশ্বাস হবে। আমি নিজের জীবনেরই একটা ভৌতিক গল্প তবে তোমাকে বলি, শোনো। এই ঘটনা আমার নিজের জীবনেই ঘটেছে। তুমি শুনলে হয়তো অবিশ্বাস করবে, কিন্তু যদি শুনতে চাও তবে বলতে পারি। কিন্তু বাবা, তোমার জীবনেও ভূতের গল্প ঘটেছে? কই, সে তো আমাকে বলনি এর আগে। কি ঘটেছিল আর কোথায় ঘটেছিল? সে আমি ভূত মানি বা না মানি, শুনতে তো অসুবিধা নেই। তুমি কিন্তু আমাকে আগেই বলতে পারতে যে এমন কোনো অভিজ্ঞতা তোমার সঙ্গেও হয়েছে। তুমি তো কিছুই বলনি এ ব্যাপারে। আমাদের গল্পে সেও যোগ দিল। পুরো ব্যাপারটা হয়তো আমার মনের ভুল, কিংবা হয়তো কিছু বাস্তবতাও আছে। আমি নিজে ঠিক বুঝতে পারিনি আজও। তবে যদি শুনতেই চাও তবে বলতে পারি আমার গল্পটা। শোনো তবে। তখন মধ্য দুপুর। অফিস পাড়ায় আমার অফিস থেকে বেরিয়ে লাঞ্চ করতে গিয়ে দাঁড়িয়েছি একটা ঠেলাওয়ালার কাছে।
সামনে একটা কেকের দোকান। মিও আমরে বা ক্যাথলিন নয়, কাঁচের শোকেস জুড়ে অল্প কিছু সস্তার কেক সাজিয়ে যেমন ফুটপাতে বসে বিক্রি করে, এ দোকান তেমনই। তার সামনে দাঁড়িয়ে আছেন একজন মা আর তার কোলে একটা বাচ্চা। নাক দিয়ে জল গড়াচ্ছে বাচ্চাটার। ওই বয়স বছর 2 হবে। মায়ের পরনে একটা ছেঁড়া শাড়ি আর ঠিক তেমনই একটা ব্লাউজ। চোখে মুখে একটা ক্লান্তি, যা অভাব থেকে আসে। আমি একটা দোকান থেকে পরোটা আর আলুর দম নিয়ে মুখে দিয়েছি। হঠাৎ বউটা আমার দিকে এগিয়ে এলো। বাবু, আমার ছেলেটার আজ জন্মদিন, একটা কেক কিনে দেবে বাবু? ভাবছিলাম এড়িয়ে যাই, তারপর ভাবলাম একটা কেকই তো, কিনেই দেওয়া যাক। বললাম, কি নাম তোমার ছেলের? সে বলল, ওর নাম বাবু। একটা হাসি ছড়িয়ে পড়ল মুখে, যা কোনো মায়ের মুখেই শত কষ্টের ভিতরেও সন্তান সুখে আসে। আমি গিয়ে একটা কেক কিনে বাচ্চাটাকে দিলাম। তার মা খুবই খুশি হয়ে উঠল। তারপর অফিসে ফিরে গিয়ে অফিস করলাম। সন্ধ্যায় বাড়ি ফিরছি। সামান্য কিছু পথ এসেছি, রাস্তা পার হওয়ার সময় তাই বেখেয়ালে পা দিয়েই ফেলেছিলাম, আর একটা লরি এসেই গেছিল। হঠাৎ কেউ একটু ধাক্কা দিতেই সম্বিত ফিরে পেলাম। এক মুহূর্তের জন্য মনে হলো যে ওই দুপুরে দেখা বউটা আর তার কোলে বাচ্চা। রাস্তার উপর ছিটকে পড়েছি। লরিটা বেরিয়ে গেছে, লোকজন ছুটে এসেছে, স্থানীয় দোকানদাররাও এসেছেন, কিন্তু সেই বউ আর তার বাচ্চাটাকে কোথাও দেখতে পাচ্ছি না। কিছু সময়ের জন্য ব্যস্ত ট্রাফিক একটু থমকে আছে এদিকে, কিন্তু ওরা কোথায়? আমায় ঘিরে থাকা লোকজন রাস্তার পাশে নিয়ে এসেছেন। তখন জিজ্ঞাসা করলাম ওদের ব্যাপারে। প্রথমে কেউ কিছু বলতে পারল না, পারলেও পরে 2-1 দোকানদার যা বললেন তাতে বেশ অবাক হলাম। তাদের কথা অনুযায়ী একটা বউ ঠিক অমনি বাচ্চা কোলে সবার কাছে খাবার চেয়ে ফিরত বছর 3 আগে। একদিন পথ দুর্ঘটনাতে মা আর সন্তান দুজনেই মারা যায় এখানেই। তারপর তো কেউ আর ওরকম কাউকে দেখেনি। এমন সময় দেখলাম সেই কেকওয়ালা ভদ্রলোকও দাঁড়িয়ে আছেন। আমি তাকে বললাম, আপনি তো দেখেছেন আমি যে কেক কিনে দিলাম। তারপর থেকে তিনি একটু ইতস্তত করে বললেন, হ্যাঁ, কেক তো কিনেছিলেন, আর অত ভিড়ের মধ্যেও আপনাকে খেয়াল করেছি। কারণটা হচ্ছে কেক কিনে আপনি দোকানের সামনে পথের উপর ওটা ফেলে দিয়েছিলেন। দাদা, মনে হচ্ছে আপনার কিছু একটা সমস্যা হচ্ছে, আপনি বরং বাড়ি চলে যান। এমন কথা শুনে ভিড় ভাঁকা হতে শুরু করল। আমি কিছুক্ষণ ভ্যাল ভ্যাল করে তাকিয়ে রইলাম সবার দিকে। কিছুই মাথায় ঢুকলো না। তারপর পায়ে পায়ে ঘরে ফিরে আসার পথ ধরল। তবে বলুন যে ভূত বলে কিছুই নেই? সবটা কি তবে মনের ভুল আপনি মনে করেন? আপনি সত্যি একটা জাতা মানুষ মশাই। কিছু তো মানুন, সবসময় এমন অমান্য করলে কি চলে? কথায় কথায় ভূত মানি না করতে থাকেন। যেদিন আপনার সঙ্গে কিছু ঘটবে সেদিন দেখবেন যে না মেনে আপনি পারবেন না। ভূত আর ভগবান, বুঝলেন তো, সব সময় দেখা দেয় না, কিন্তু যখন তারা দেখা দেয় তখন ভয়ের শেষ থাকে না। আচ্ছা, সে কথা তো নয় বুঝলাম, কিন্তু আপনি নিজে কখনো ভূত দেখেছেন? এত ভূত আছে করে যাচ্ছেন, কিন্তু আমি যেমন কোনোদিন ভূত দেখিনি, তেমন আপনিও কি দেখেছেন তাদের? আগে সেটা বলুন তো। ভূত যে আছে এ ধারণার কোনো প্রমাণ আছে আপনার কাছে? দেখলাম আমার এ কথা শুনে তিনি যেন একটু দমিত হলেন। আসলে আমি যে তাকে এভাবে চেপে ধরব সেটা হয়তো উনি ভাবতে পারেননি। এবার বেশ করুণা আসছিল মনের ভেতরে। আহা, বয়স্ক মানুষটা না হয় একটু নিজের প্রচার নিজেই করছেন, তার জন্য এভাবে বলাটা কি ঠিক হলো? খারাপ লাগছিল। তবে এরপর দেখলাম যে উনি চুপ থাকার মানুষ নন। এবার তিনি নিজে থেকেই একটা গল্প বলতে শুরু করলেন। আমিনার মনটা খুব খুশি আজ। আব্বাজান ফিরছেন বেশ কয়েক মাস বাদে। উনি শহরে কাজ করেন আমিনার মা আর আমিনার ভালো থাকার জন্য। ওনার উদয় অস্ত পরিশ্রমেই পরিবারটি চলে। আমিনার এখন 11 বছর বয়স, আর এবার ঈদের দিনেই ওর এবার জন্মদিন পড়েছে। আমি বলেছেন যে আব্বু ওর জন্য ভালো কিছু কাপড় নিয়ে আসবেন।
আমিনার খুব আশা যে ওর সেই হাটে পছন্দ হওয়া জামাটা আব্বু নিয়ে আসবেন। আব্বার সাথে যেদিন হাটে গেছিল সেদিন ওই জামাটি খুব পছন্দ হয়েছিল আমিনার, ছোট ছোট ফুলের ছাপ দেওয়া বেশ। কিন্তু তখন আব্বু বলেছিলেন যে পয়সা নেই, তাই পরে ওর জন্মদিনের সময় কিনে দেবেন। তাই এখন আমিনার মন আরো আনন্দে ভরপুর। দুপুরের দিকে আব্বু এলেন। আমিনা বুঝল যে আব্বু খুব ক্লান্ত, ওদের জন্য কিছুই আনেননি। আমিনার মন খুব খারাপ হয়ে গেল। কত আশা ছিল, কিন্তু আব্বু কি ওর কথা ভুলেই গেছেন? ফিরে এসে বিছানায় শুয়ে পড়েছেন। আম্মি রান্না করছিলেন। আজ আব্বু আসবেন বলে হাঁসের মাংস রান্না হয়েছে। আমিনার এমনিতেই মাংস খুব পছন্দ, কিন্তু আজ আর ভালো লাগছিল না। বাড়ির যে হাঁসটার সাথে ও খেলতো সেটাই আম্মিকে কাটতে হলো। আমি বলেছেন যে হাঁসটা বুড়ো হয়ে গেছিল তাই কাটতে হয়েছে, কিন্তু আমিনার ভালো লাগছিল না এমন অবস্থা। আর আব্বু এসে কিছু না বলে শুয়ে পড়ল। আম্মি ছুটে এলেন রান্নাঘর থেকে। আমিনা বারান্দায় বসে খেলতে খেলতে দেখল। আম্মি এসে ওকে বললেন যে আব্বুর নাকি জ্বর হয়েছে। আমিনা আর কিছু বলল না। দুপুরে খাওয়ার সময় সে শুধু ডাল ভাত খেল। আম্মি অনেক করে বলেছিলেন যে একটু মাংস খেতে, কিন্তু ওর একটুও ইচ্ছা হয়নি। আব্বুকে গিয়ে আম্মি খাইয়ে দিয়ে এলেন। তখন কিছুটা সন্ধে হয়েছে। বিকেলের আলো এই মাত্রই ফুরিয়ে গেছে যেন। দুপুরের ঘুম শেষে আমিনার ঘুম ভাঙতেই দেখল ওদের ঘরের একমাত্র খাটের উপর আব্বু পাশেই শুয়েছিল, আর এখন আব্বু মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। ওর এতক্ষণে মনটা একটু ভালো হলো। এই তো, আব্বু তো এমনই, খুব ভালো। আমিনার খুব ভালো লাগছিল। তখনও মিনিকে ডাকলো। মিনি খাটের উপর উঠে এলো মেঝের থেকে, বেশ মিউ মিউ করছে। আব্বুর সাথে আমিনা মিনির আলাপ করিয়ে দিল। 1 মাসের বেড়াল বাচ্চাটা এখন আমিনার মেয়ের মতো। ও পথের থেকে কুড়িয়ে এনেছিল। ঘরের বাল্বের আলোয় আমিনা আব্বুর মুখে একটা মৃদু হাসি দেখতে পেল। সন্ধ্যের কাছে করিম চাচা এলেন। এই লোকটাকে আমিনার একদম পছন্দ না, কেমন একটা গোল গোল করে তাকান। আমিনার মাথায় আর শরীরে হাত বুলান কাছে গেলেই। ঠান্ডা একটা স্পর্শ। আমি বলেছেন যে সাপের শরীর নাকি খুব ঠান্ডা। তবে কি করিম চাচা একটা সাপ? আমিনা একদিন স্বপ্নের মধ্যে দেখেছে করিম চাচা একটা বড় ঢোড়া সাপ হয়ে ওদের বাড়ির পুকুরের পানিতে নেমে যাচ্ছেন। তখন থেকেই ভয়টা আরো বেড়ে গেছে। তিনি আসতেই আম্মি সরাসরি করিম চাচাকে ওদের বাপ বেটির শুয়ে থাকা ঘরে নিয়ে এলেন। আমিনা প্রায় সাথে সাথেই বিছানা থেকে মিনিকে নিয়ে বিছানা ছেড়ে বাইরে বেরিয়ে আসতে আসতেই দেখল করিম চাচা ওর দিকে তাকিয়ে হাসছেন। ও দ্রুত পায়ে বেরিয়ে এলো। তারপর ফিরে তাকিয়ে দেখল আম্মি দরজা আটকে দিচ্ছেন। তিনি চান না কখনো যে আমিনা বড়দের আলোচনায় থাকুক। কখনো বড়দের আলোচনায় ঢুকে পড়ল তো আম্মির অবধারিত বকা। বারান্দায় এসে দেখল ওর জন্য 1 কাপ চা আম্মি ঢাকা দিয়ে রেখেছেন। ও চা পান করলো আর মিনিকে বিস্কুটের কৌটো থেকে একটা বিস্কুট বের করে খাওয়ালো। মিনি যখন মিউ মিউ করে খায় তখন আমিনার মনটা খুব ভালো হয়ে যায়। করিম চাচা প্রায় ঘন্টাখানেক ওই দরজা বন্ধ ঘরে থেকে বেরিয়ে এলেন। আমিনা তখন হোমওয়ার্কের অঙ্ক করছিল। মিনি পাশেই একটা ছোট বল নিয়ে খেলছিল। আবারও করিম চাচা ওর দিকে তাকিয়ে হাসলেন। ওর মনটা আবার খারাপ হতেই লেগেছিল। এমন সময় আম্মি ঘরে ডাকলেন। তারপর বললেন যে আব্বুর জ্বর কমেছে কিছুটা, কিন্তু ওষুধ আনতে যেতে হবে। তাই আমিনা যেন আব্বুর পাশে থাকে। আমিনা এসে মিনিকে কোলে নিয়ে আব্বুর পাশে বসল। সাথে খাতা পেন আর বই নিয়ে হোমওয়ার্কের কাজ করতে লাগলো। আম্মি ওষুধ আনতে গেলেন। তারপর হঠাৎ মিনিট 10 পর ঘরের বাল্ব নিভে গেল। মিনি মিউ মিউ করে উঠল, যেন ওর ভয় করেছে। আমিনা আব্বু আব্বু বলে 2 বার ডাকলো, কিন্তু কোনো রকম সাড়া পেল না। আব্বু কি ঘুমিয়ে পড়লেন? কিন্তু একটু আগেও তো জেগেছিলেন। আমিনা আব্বু শরীরে হাত রেখে ডাকতে চেষ্টা করলো, কিন্তু এ কি? এ শরীরে যে ঠিক করিম চাচার মতোই ঠান্ডা। এমন কি জ্বর হওয়া শরীর হতে পারে? আমিনার ভয় করে উঠল। সে মিনিকে কোলে জড়িয়ে ধরল। মিনি মিউ মিউ করতে লাগলো। আমিনা বিছানার পাশের জানলাটা আস্তে করে খুলে দিল। না, কোনো ভুল নেই। ওই তো আব্বু ওর দিকেই তাকিয়ে হাসছেন।
তবে কথা বলছিলেন না কেন? চাঁদের আলোয় মাখা মুখে আব্বু বললেন যে উনি একটু ঘুমিয়ে পড়েছিলেন। আমিনার মন অনেকটা ধাতস্থ হল। তবু সে বিছানা থেকে নেমে লণ্ঠন জ্বেলে দিতে সাহস পাচ্ছিল না। আব্বুও কিছু বললেন না। মিনিট 15 পর আম্মি ফিরে এলেন, আর তখনই আলো ফিরে এলো। আমিনার মন অনেকটা সাহস পেল। তারপর রাত 10টার দিকে খেয়ে উঠে শুয়ে ঘুমিয়ে পড়েছিল আমিনা। আব্বু আম্মি পাশাপাশি শুয়ে কিছু আলোচনা করছিলেন। ফিসফিস করে কথা বলছিলেন ওনারা। এক বিছানায় শুয়ে থেকেও আমিনা কিছু শুনতে পেল না। মিনিকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। ঠিক কতক্ষণ ঘুমিয়েছিল আমিনার ধারণায় আসে না, তবে ঘন্টা চারেক তো হবেই। হঠাৎ মিনি আলতো কামড় বসিয়ে দিয়েছে আমিনার হাতে। সেই রকম কামড় আর কখনো আমিনা খায়নি। ঘুমটা ভেঙেই গেল ওর। চমকে উঠে তাকিয়ে দেখল বিছানায় ও একা, আর সাথে আছে মিনি। আব্বু আর আম্মি গেলেন কই? ঘরের দরজা খোলা। সে এবার বিছানা থেকে নেমে এলো। পা টিপে টিপে বাইরে গিয়ে দেখল সামনের উঠোনে একটা গর্ত খোঁড়া হয়েছে। খুব গভীর নয়, কিন্তু প্রস্থ অনেকটা। সেখানে তখন করিম চাচা রজনীগন্ধা ফুল ছড়িয়ে দিচ্ছেন, আর তার পাশে ওর আব্বু আম্মি কেমন জবু তবু হয়ে বসে আছেন। মিনি হঠাৎ ওর কোল থেকে লাফিয়ে পড়ল। আমিনার কোল থেকে নেমেই সে ওই গর্তের দিকে দৌড়ে গেল। আমিনা ছুটল পিছন পিছন, আর তখনই করিম চাচা একটা বড় ছুরি বের করে আমিনার বুক লক্ষ্য করে চালিয়ে দিল। ওর চিৎকারে মিনি ছুটে আসতেই যাচ্ছিল, কিন্তু মরে যেতে যেতে আমিনা দেখল আব্বু মিনির গলাটা টিপে ধরেছেন। এরপর আর কিছু খেয়াল নেই মিনি। ও চলে গেল এই দুনিয়া ছেড়ে। পাড়ায় বলা হলো ও মামার বাড়ি থেকে পড়াশোনা করতে গেছে, সেখানেই থাকবে। বেশ কিছু বছর কেটে গেছে। আমিনার চলে যাওয়ার পর ওর আব্বু আর আম্মির অনেক দিনের আশা পূর্ণ হয়েছে। ওদের কোলে এসেছে এক পুত্র সন্তান। আমিনার সাথে বেশ মিল, কিন্তু ওনারা আর আমিনাকে মনে করতে চান না। ওনারা পুত্র আব্দুলকে নিয়ে খুশি থাকার চেষ্টা করে চলেছেন। কিন্তু একটাই সমস্যা, যে আব্দুলের জন্ম থেকেই হৃৎপিণ্ডে ত্রুটি দেখা দিয়েছে। ডাক্তাররা বলেছিলেন একটু বড় হলে অস্ত্রোপচার করিয়ে নিতে। সামনের 1 মাস পর ওর 12 বছর হবে, তাই এখনই ঠিক করা হলো অপারেশন করানো হবে বলে। ওরা শহরে এসেছিল, একটা পান্থশালায় উঠেছে। সাথে করিম চাচা এসেছেন। আব্বুর খুব কাছের বন্ধু তিনি। এই পান্থশালায় আসার পর কোথা থেকে একটা বিড়াল ছানাও এসে জুটল আব্দুলের সাথে। আম্মির মনটা একটু কেমন করে উঠলেও সেটাকে বিশেষ পাত্তা দিলেন। তারপর মাঝরাতে বিছানায় উঠে বসল আব্দুল। আম্মিকে ঠেলে ঘুম থেকে তুলে দিল আব্দুল, আর একটু পরে উঠে বসল আব্বু। কিন্তু এ কি, ওনারা অবাক হয়ে দেখলেন আব্দুল কথা বলছে আমিনার গলায়। জবাবদিহি চাইল ওর মৃত্যুর। কিছু বলে ওঠার আগেই 2 হাতের পৈশাচিক শক্তিতে ওদের গলা চিপে ধরল সে। ওনারা টু শব্দও করতে পারলেন না। পাশের ঘরেই শুয়েছিলেন ওই করিম চাচা। ঘুমের ভেতর যেন কেউ বুকের ওপর চেপে বসেছে এমন মনে হলো। তিনি চোখ খুলতেই দেখলেন বুকের ওপর ওই বিড়াল ছানা। চোখ খোলা মাত্র গলার কণ্ঠা লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ল সেই বিড়াল ছানা, যেন বাঘের ক্ষিপ্রতায়। অল্প সময় পরে আব্দুল আর ওই বিড়াল ছানাটি বেরিয়ে এলো পান্থশালা ছেড়ে। অত্যন্ত নিস্তব্ধ সব কিছু। 2 ঘরের ভেতরে 3 জন মানুষের মৃত্যু হলেও কেউ যেন কোনো শব্দ শুনতে পেলেন না। তারপর ওরা 2 জন সেই রাতের অন্ধকারে কোথায় যে মিলিয়ে গেল সে খবর কারুর কাছেই আর পাওয়া যায় না। হরেরাম বাবুর থেকে এই গল্পটা শোনার পরে কেমন যেন একটা হতে লাগলো। গল্পটা যে আহামরি ভয়ের তা কিন্তু নয়। ভূতে বিশ্বাস করিনি কখনো, কিন্তু আমার সঙ্গেও যে এরকম এক বিচিত্র অভিজ্ঞতা হয়নি সেটা কি আমার বলা উচিত হবে? এরপর আর কিছু না ভেবে নিজের গল্প শুরু করেই দিলাম। ভূতের গল্প নয়, তবে এক বিচিত্র অভিজ্ঞতার যে স্পর্শ পেয়েছিলাম আমার গল্পে সেটাই বলতে লাগলাম। দেখুন, আমি ভূতে বিশ্বাস করিনি কখনো, কিন্তু আমার সঙ্গে এক বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল, সেই গল্প আমি বলতে পারি। তবে আমি আবারও বলছি যে আমি ভূতে বিশ্বাস করি না, এবং এই গল্প ভূতের নয়। এই গল্প শুধু এক বিচিত্র অভিজ্ঞতা হয়েই আমার মনে রয়ে গেছে। দেখলাম আমার কথায় ওরা দুজনেই হাসতে লাগলেন, কিন্তু একটা রোগ আমার ভেতর তখন পেয়ে বসেছে।
যে গল্পটা আমি বলবই, তাই এবার শুরু করেই ফেললাম। শুনুন, অনিল বসু আমার ছোটবেলার বন্ধু। দুজনে একসাথেই বড় হয়েছি, স্কুলে পাশাপাশি বসেছি, আরও কত যে দুষ্টুমি করেছি তারই ওত্তা নেই। কিন্তু তারপর যখন বড় হয়ে উঠলাম, ধীরে ধীরে তখন থেকে আমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হলো। আমি ইঞ্জিনিয়ারিং পড়তে গেলাম, আর ওর রেজাল্ট তেমন ভালো না হওয়ায় আর বাড়ির দারিদ্রতার কারণে ও চলে গেল বিএ কোর্স পড়তে। তাও সেই কোর্স করলো জেনারেল বা পাস কোর্সে, তাই যোগাযোগ ক্রমশই ক্ষীণ হয়ে এলো। শুধু ওই বছরে 1-2বার চিঠি চালাচালি হতো। তখনও কিন্তু আজকের মতো এই মোবাইল যুগ আসেনি। সেবার দুর্গাপুজোর পর পর ইংল্যান্ড থেকে একটা চিঠি এসেছিল আমার ঠিকানায়। সেটাই ছিল জহরপুর গ্রামে যাওয়ার নিমন্ত্রণ। অনেকদিন দেখা হয়নি, তাই বেরিয়ে পড়লাম। তারপর বিকেল বিকেল পৌঁছে গেলাম জহরপুর গ্রামে। সন্ধ্যা হতে তখনও বেশ কিছুটা বাকি ছিল। অনিল তো আমায় দেখে খুব খুশি। ওর বন্ধু হিসেবে যোগাযোগ কম থাকলেও দুজনেই দুজনকে মনের ভেতরে বেশ করে ধরে রেখেছিলাম। কিন্তু দেখলাম ও বেশ তাড়াহুড়ো করে রান্না করছে, যেন খুব ব্যস্ত। অনেকদিন পর সামনাসামনি দেখা হয়েছে, তাই দুদণ্ড গল্প না করে রান্নার দিকেই ব্যস্ত ছিল যেন ও। খুব রোগা আর অসুস্থ লাগছিল ওকে। শহরের বাড়িতে ওর আর কেউ তখন জীবিত নেই। হয়তো দূরসম্পর্কের আত্মীয়রা ছিল, কিন্তু তাদের সাথে ওর বার্তালাপ ছিল না বলেই মনে হয়। একবার বেশ বিরক্তই হলাম যে দুই বন্ধু গল্প না করে একজন রান্না করতে ব্যস্ত হবে আর আরেকজন শুধু সেটা দেখবে। এটা কেমন একটা যেন লাগে। হাত মুখ ধুয়ে এসে চুপ করে বসেছিলাম ঘরের ভেতরে। তাই এবার ও কেমন আছে এটা জিজ্ঞাসা করে নিজের বিরক্তি ভাঙতে সচেষ্ট হয়েছিলাম। আমার জোর করে ধরার কাছে ও কিছু সময় পর আত্মসমর্পণ করে নিজেই গল্প বলতে শুরু করেছিল। তার জবানি এখানে তুলে ধরার জন্যই এখানে আমি গল্পটা বলতে এলাম। অনিল যখন প্রথম জহরপুর গ্রামে এলো একজন স্কুল শিক্ষক হয়ে, তখন ওর খুব ভালো লেগেছিল গ্রামের লোকেদের অমায়িক ব্যবহার দেখে। সকলেই যেন একজন শিক্ষককে নিজেদের ঘরের মানুষের মতো করেই নিয়েছিল। কোনো রকম অসুবিধা বা অযত্ন যাতে না হয় সেজন্য সকলে সদা সতর্ক থাকেন। বেশ ভালোই কেটে যাচ্ছিল দিনকাল। কলকাতা থেকে গ্রামে এসেছে, তাই প্রথম দিকে একটু সেই পরিবেশের সাথে মানিয়ে নিতে ওর সমস্যা হলেও পরে ধীরে ধীরে বেশ একরকম গ্রামের সাথে নিজেকে আত্মিকভাবে যুক্ত করে নিয়েছিল। গ্রামের লোকেরা মাস্টার মশাই বলে খুব সমীহ করতেন তাকে, তাই মাঝে মধ্যে কিছু অসুবিধা হলেও মানিয়ে নিয়ে চলতে অসুবিধা হতো না তার। একটা আত্মিক বন্ধন যেন গড়ে উঠেছিল গ্রামের লোকেদের সাথে। তাই গ্রামের যে কোনো সমস্যাতেই ও সাথে সাথে দাঁড়াতে চেষ্টা করত। তাই একদিন গ্রামের প্রধান হরেন মল্লিক এলেন ওর কাছে। বলি, খবর শুনেছ মাস্টার? এই তো সন্ধ্যার পর থেকে গ্রামে মাত্র 4 ঘন্টার জন্য বিদ্যুৎ আসে, আর সেও নাকি পরশুদিন রাত থেকে আর আসবে না। কোথায় নাকি কি সব কাজ করবে দপ্তরের লোকেরা, তাই এই গ্রামে বিজলি বাতি জ্বালানো যাবে না, আর জ্বালালেও খুব অল্প সময়ের জন্য। তুমি কি বলো মাস্টার, এটা কি একটা সমস্যা নয়? মানছি তুমি প্রাইমারি স্কুলের শিক্ষক, তাই তোমার সকালেই ক্লাস নেওয়া হয়ে যায়, কিন্তু তোমারও তো বিজলি বাতির দরকার হয়, তাই না? হয়তো অনিল এত কিছু বিষয়ে ওয়াকিবহল ছিল না। যদিও সে গ্রামের অনেক খবর রাখে, কিন্তু এভাবে যে কারেন্ট বন্ধ হবে এই খবর এক্ষুনি প্রথম শুনল ও। তবে বিশেষ কিছু বলার মতো ছিল না, তাই ঘাড় হেলিয়ে এই দুশ্চিন্তায় নিজেও যে চিন্তিত হয়েছে তার প্রকাশ দেখালো। কিন্তু তাতে যেন হরেনবাবু কিছু একটা বিষয় নিয়ে ইতস্তত করতে লাগলেন। অনিল ভাবলেন যে নিশ্চয়ই আরও কিছু ওনার বলার আছে যা উনি বলতে পারছেন না, তাই কিছুটা অভয় দেওয়ার ভঙ্গিতে আশ্বস্ত করে জিজ্ঞেস করল যে তিনি কি বলতে চাইছেন। কিন্তু এরপরেও হরেনবাবুর দ্বিধা গেল না। না, মানে আমরা তো গ্রামের লোক, তাই কি বলতে কি বলে ফেলি, কিছু মনে করবেন না। একটা বিষয় জানেন তো মাস্টার, যে কথায় বলে সাবধানের মার নেই। আমাদের তো সবসময় সাবধানে থাকা উচিত। ঠিক বলছি কিনা বলুন তো? জানি আপনি শহরের মানুষ, কিন্তু সব কথা কি হেসে উড়িয়ে দেওয়া উচিত কখনো? আপনি বলুন দেখি।
না মানে আমাদের তো কিছু বিশ্বাস থাকতে পারে, সেগুলো যে সবসময় ভ্রান্ত হবে এমন তো নয়। কিছু সঠিক বিশ্বাস তো থাকতেই পারে। না মানে বুঝতে পারছেন তো যা বলছি। অনিল কিছুই বুঝতে পারেনি, তবু এমন অবান্তর কথা যাতে আর না বলা হয় তাই সে বেশ বুঝতে পেরেছে, এইভাবে সম্মতি দিতে লাগলো। হরেনবাবু আশ্বস্ত হলেন কিনা সেটা বোঝা না গেলেও তিনি আর কিছু বললেন না, শুধু কিছুক্ষণ হতাশভাবে তাকিয়ে রইলেন ওর দিকে। অনিল কি বলবে কিছুই সেই সময় বুঝে উঠতে পারছিল না, তাই সে শুধু ঘাড় নেড়ে সম্মতি দিয়ে দিল। এরপর দিন যেতে থাকে। অনিলও কিছুতেই কিছু অন্যরকম বোধ করছিল না। রোজ স্কুলে যায়, তারপর সেখান থেকে ফেরে, বাড়িতে কাজ করে। একা মানুষের বেঁচে থাকতে যতটুকু যেমন যা লাগে তাই নিয়ে সে বেঁচে থাকে। আর তার চিরকাল ধরেই গল্পের বইয়ের প্রতি একটা মোহ কাজ করে এসেছে। সে সেভাবেই বই পড়ে সময় কাটাতে থাকে, আর তার ছাত্রদের পড়া নিয়ে দিন বেশ ভালোই কেটে যাচ্ছিল। এমন সময় শুরু হলো সেই সময় যার জন্য ভয় পেয়েছিলেন হরেন মল্লিক। রোজ সন্ধ্যায় শুরু হলো বিজলি বাতির নিভে যাওয়া। সন্ধ্যা একটু বাড়লেই আলো নিভে যেতে লাগলো। বিরক্তিকর হয়ে উঠল এমন অবস্থা। একটা দিনও এমন হলো না যখন আলো থাকছে। সকলের ঘরে ঘরে সন্ধ্যাবেলায় হ্যারিকেন আর লণ্ঠনের মৃদু আলোয় গ্রাম যেন চূড়ান্ত অন্ধকারের ভেতরে নিজেকে কিছুটা হলেও আলাদা করে রাখতে পারল। কিন্তু সেই আলো যে বড়ই কৃপণ, আর সেই আলোয় যেন গ্রাম ধীরে ধীরে আরও অতিরিক্ত রহস্যময় হয়ে উঠতে লাগলো, যেখানে দাঁড়িয়ে থাকলে দূরের আকাশের তারাময় জ্যোৎস্নার ছটা চোখের সামনে যেন বেশি আলোকময় লাগতে থাকে। সেসব দিন অনিলের কাছে যেন এমন মনে হতে লাগলো যেন এই জীবন থেমে গেছে। একবার মনে হচ্ছিল যে বাড়ি ফিরে যায়, কিন্তু স্কুলের কিছু কাজ ছিল, তাই যেতে চেয়েও সে পারছিল না। ক্রমশ একটা ভার জমা হচ্ছিল তার মনে, পাশাপাশি গ্রামের আকাশে বাতাসেও। অনিল বুঝতে পারছিল যেন কিছু একটা অদ্ভুত ঘটনা ঘটবে, যেমন সে আগে শুনেছিল, তাই সেদিকেই সে মন রেখেছিল। তবে কিছু ঘটছিল না তেমন যা আলাদা রকম, এবং এমন কিছু রকম যে জন্যে মনে কোনো রকম চিন্তার উদয় হয়। তাই অনিলের প্রথম দিকে মনে হচ্ছিল যে হয়তো কোনো বিপদ ঘটবে, কিন্তু সেই ভয় ধীরে ধীরে কমে আসতে লাগলো। মনে হতে লাগলো যে সবটাই আসলে গ্রামের লোকের অহেতুক বিশ্বাস, যে বিশ্বাসের একান্তই কোনো সারবত্তা থাকে না, অথচ গুজবের মতো ছড়িয়ে পড়তে থাকে ক্রমশ একজনের থেকে আরেকজনের কাছে, এবং তারপর আরও একজনের কাছে। তারপর সেটাই একমাত্র মান্য করার মতো হয়ে ওঠে ঠিক মিথ্যের মতো। এও হয়তো তেমনই কিছু একটা হবে, এটাই ধারণা করে নিয়েছিল অনিল। তাই যে অদ্ভুত লাগার একটা ভাব চলে আসছিল মনের ভেতরে, সেটা যেন অনেকটাই নিজের প্রভাব কমিয়ে ফেলেছিল। মনে হচ্ছিল যে গ্রামের লোকগুলো সত্যিই খুব বোকা, তাই এসব চলে আসছে অনেক দিন ধরে। স্কুলে এসব ভয় কাটানোর জন্য ছাত্রদের নিয়ে একটা সচেতনমূলক কিছু করবে বলেও মনে হচ্ছিল অনিলের। কিন্তু প্রবাদ বলে যে মানুষ ভাবে এক আর হয় আর এক, তাই ওর জীবনেও যে কি অপেক্ষা করছিল তার ধারণা ও করে উঠতে পারেনি। কিভাবে যে অন্ধকার ঘনিয়ে আসছিল তার হিসাব ওর কাছে জানা ছিল না। সেদিন ছিল এক অমাবস্যার রাত, চারিদিকে ঘনিয়েছিল অন্ধকার। রোজকার মতোই কারেন্ট চলে গেছিল সেদিনও সন্ধ্যায়। অনিল ঘরের বাইরে এসে দাঁড়িয়েছিল, কারণ তখন এমন কিছু ছিল না যা ঘরে নিয়ে থাকা যায়। একটা হ্যারিকেন জ্বালিয়েছিল ঘরের ভেতরে, আর সেই আলোই সামান্যভাবে ঘরের ভেতরে আলো ছড়িয়ে দিচ্ছিল, যা মনকে বেশ বিকল করে তুলেছিল। যেন নিতান্তই অসহায় এক মানুষ নিজেকে নিয়ে কোন এক নির্জন জায়গায় বসে আছে। তাই সেদিন তার মন বেশ বিষণ্ণ হয়ে উঠেছিল। সন্ধ্যা থেকে আলো নিভেছে, তারপর তখন রাত 9টা বেজেছিল। কোনো সারা শব্দ মোটের ওপর শোনা যাচ্ছিল না। ঘরের কাছের বাগান থেকে ঝিঝি পোকা ডেকে চলেছিল অবিরত। মনের ভিতরে বেশ একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল তার। তবু
আগে তবু বই পড়া যেত, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে সেটাও সম্ভব নয়। তাই ঘরের ভেতরে বিছানার ওপর সে শুয়েছিল আর ভাবছিল নিজের জীবনের বহুবিধ ঘটে যাওয়া ঘটনার কথা। কাজ না থাকায় বেশ অলসতা ঘিরে ধরেছিল যেন। ভাবছিল পরের দিন কি পড়াবে ক্লাসে, আর মনে মনে একটা কবিতা তৈরি করছিল। যদিও তার বিশেষ ছন্দ বা তাল ছিল না, আর সাথে আসছিল না কোনো ভালো শব্দ, তবুও সময় কাটানোর জন্য এছাড়া আর কোনো উপায়ও ছিল না। তাই সময় কাটানোর জন্যই একবার বেশ জোরেই ডেকে ফেলেছিল সে। এসো তো, কে আসবে বলেছিলে? হরেনবাবু যার কথা বলেছিলেন তিনি আছো নাকি এখানে? নাকি সবটাই মিথ্যে? এসো এসো, দেখি তোমায় একবার। কথাটা বলা শেষ করে নিজের মনেই হাসছিল আর ভাবছিল যে এসব কিছুই হওয়ার নয়, ফালতু যত সব মিথ্যে প্রচার, জঘন্য সমস্ত বিশ্বাস নিয়ে কিভাবে যে থাকেন এই গ্রামের সব লোকেরা কে জানে। এদের কিছু হওয়ার নেই। খুবই বাজে লাগছিল গ্রামের লোকেদের জন্য। এদের জীবনের কোনো উন্নতির সম্ভাবনাই নেই। এই তো ডাকলো, যদি কেউ থেকে থাকে তো তার সামনে আসতো। কই কেউ আসলো? আসবেও না। একবার কেউ কিছু বললে সেটাই সবাই বিশ্বাস করে বসে থাকে। খুবই দুর্বল, প্রকৃতভাবেও দুর্বল। অন্তত মানসিকভাবে এরা এতটাই দুর্বল যে অন্ধ হয়ে থাকে। এদের কাছেই তাই ভূতপ্রেত এসে ধরা দেয়। ঠিক এমন সময় দরজায় যেন কড়া নাড়ার শব্দ শুনতে পেল। কেউ কি এসেছে এখানে? প্রথমটা মনে করার চেষ্টা করছিল যে হয়তো এটা একটা মনের ভুল, কারণ এই অন্ধকারের ভেতরে কে আর আসবে ওর কাছে, কিংবা হয়তো হাওয়াতে লেগে দরজায় শব্দ হচ্ছিল। যা হোক, উঠে যেতে ইচ্ছে করছিল না, ভালো লাগছিল না যেতে। ফালতু ফালতু উঠে গিয়ে দেখতে হবে আবার। কিন্তু আবারও শব্দটা শোনা গেল। এবার যেন কড়া নাড়ার ভেতর বেশ একটা অস্থিরতা আছে। আগের বার 3 বার শব্দ হয়ে থেমে গেছিল, কিন্তু এবার কড়া নাড়ার শব্দ হলো 5 বার। তাহলে কি কেউ সত্যিই এসেছে? এটা ভাবতে ভাবতেই এবার বিছানা থেকে নেমেছিল অনিল। হয়তো গ্রামের কেউ এসেছেন কোনো দরকারে। হতেই পারে যে হরেনবাবু কিংবা গ্রামের অন্য কেউ হয়তো কোনো কথা আলোচনা করার জন্য এসেছেন। তাই দরজা না খুললে তো আর চলবে না। হ্যারিকেনের আলোটা একটু বাড়িয়ে দিয়ে দরজার কাছে অনিল এগিয়ে গেল। কিন্তু এমন অন্ধকারের ভেতরে কারোর কি বা চাওয়ার থাকতে পারে? হ্যারিকেনের আলোটা একটু বাড়িয়ে তুলে সে দরজার কাছে গিয়ে পৌঁছালো। কিন্তু দরজার কাছে পৌঁছানোর আগেই শুনতে পেল এক নারী কণ্ঠ। আমার খুব বিপদ দাদা, দরজাটা একটু খুলবেন? খুব বিপদে পড়ে এসেছি, একবার দরজাটা খুলুন, আমাকে ভিতরে আসতে দিন, আমাকে বাঁচান। এমন চিৎকার শুনে সে একটু থমকে গিয়েছিল। অনিল যাকে ডাকছিল সেই এসে পড়েনি তো? কিন্তু সে আসলে তো সরাসরি ঢুকে আসতে পারতো ঘরের ভেতরে। এক্ষেত্রে তো সেটা হচ্ছে না। তাহলে কি কেউ সত্যি বিপদে পড়ে শিক্ষকের কাছে এসেছে নিজেকে বাঁচাবার জন্য? হবে হয়তো। তাই দ্বিধার ভাবটা মন থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করতে লেগেছিল অনিল। খুলুন না দরজাটা, একবারটি খুলুন, আপনার পায়ে পড়ি, আমার খুব বিপদ, একবার তো দরজাটা খুলুন। শেষ দিকে গলাটা যেন একটু বেশি খোনা শোনাচ্ছিল অনিলের। তাই ঘাবড়ে গিয়ে একটু দাঁড়িয়ে পড়েছিল সে। আচ্ছা, দরজা খোলা কি ঠিক হচ্ছে? গ্রামের সব লোকেরা তো নিষেধ করেছিল এমন সময় দরজা খুলতে। দরজা খুললে যদি কোনো বিপদ ঘটে যায়, কি করবে কিছুতেই ভেবে পাচ্ছিল না অনিল। কিন্তু একটা মেয়ে যদি সত্যি কোনো ধরনের বিপদে পড়ে থাকে, তাহলে তো তাকে সাহায্য করা প্রয়োজন। কি করবে আর ভেবে উঠতে পারছিল না। এবার ঠিক করে নিল যে যাই হয়ে যাক দরজা সে খুলবেই। আর কিছু না ভেবেই খুলে ফেলল দরজা। বাইরে ঘন হয়ে জমাট বেঁধে আছে অন্ধকার, আর সেই অন্ধকারের ভেতর হ্যারিকেনের আলোয় যেটুকু দেখা যাচ্ছিল তাতে এটা খুব পরিষ্কার ছিল যে এক রমণী এলো চুলে দাঁড়িয়ে আছেন, বেশ লম্বা এবং স্বাস্থ্যবতী। চারিদিকেই অন্ধকার,
কিন্তু এই নারীকে ঘিরে যেন অন্ধকার আরো জমাট বেঁধে আছে। সেই জমাট বাঁধা অন্ধকারের ভেতর থেকে যেন খুব ক্ষীণ কিন্তু গম্ভীর স্বরে এবার সেই নারী বলে উঠেছিল, কিরে, মেয়েরা বিপদে পড়লে বুঝি দেখতে খুব মজা পাস তুই? মেয়েদের বিপদে পড়তে দেখলে খুব মজা লাগে। দেখবি দেখবি কেমন মজা টের পাওয়ার। মেয়েদের প্রতি তোদের এই আলগা দরদ তোদের বেশি ক্ষতি করে দিতে পারে, জানিস সেটা? আবার শিক্ষক হয়েছিস তুই, এবার দেখ কেমন লাগে। খনা গলায় এটুকু শুনে অনিলের নিজের ওপর থেকে যেন নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছিল ক্রমশ, আর নিজেকে ধরে রাখার ক্ষমতা যেন তার ভেতরে কাজ করছিল না। কেমন একটা অবশ ভাব ছড়িয়ে পড়ছিল পুরো দেহ জুড়ে, যা ওকে ক্রমশ ঠেলে দিচ্ছিল এক গভীর নিদ্রাগ্রস্ত অবস্থার দিকে। ধীরে অথচ দৃপ্ত পদক্ষেপে সেই নারী তখন এগিয়ে আসছিল ক্রমশ ওর দিকে। জ্ঞান হারিয়ে ফেলার আগের মুহূর্তে অনিল শুধু দেখেছিল যে সেই নারী আলিঙ্গনে জড়িয়ে ধরেছে তাকে। এক তীব্র কামের বন্ধন, যেন এক বিশাল শরীরের অজগরের মতো। তারপর ওর আর কিচ্ছু মনে ছিল না। কোথা থেকে যে সেই রমণী এসেছিল তার কিছুই জানা গেল না। শুধু একজন পুরুষ হয়েও নিজের সবটুকু শক্তি হারিয়ে লুটিয়ে পড়েছিল অনিল। পরের দিন সকালে হুঁশ ফিরল যখন, তখন নগ্ন অবস্থায় অনিল নিজেকে আবিষ্কার করল সেই দরজার সামনে। গত রাত্রে সে দরজা খুলে দেওয়ার পর থেকে ঠিক কি কি হয়েছিল সেসব কিছুই তখন তার মনে ছিল না। চূড়ান্ত ক্লান্ত এবং অবসন্ন অবস্থায় সে নিজের শরীরের দিকে তাকিয়েছিল, যে সারা শরীরটা জুড়ে অসংখ্য কামড়ের দাগ, যেগুলো ছিন্ন ভিন্ন করে রেখে গেছে ওর শরীরের সমস্ত স্থান। যেন যৌন অত্যাচারের সমস্ত সীমা সেই আদর অতিক্রম করে গেছে। অথচ যখন সেগুলো চলছিল তখন বিন্দুমাত্র হুঁশ ছিল না অনিলের। এমনটা কি করে সম্ভব? সে যে কিছুই বুঝতে পারছিল না। পোশাক শরীর থেকে কিছুটা দূরে পড়েছিল, সেগুলোর ওপরেও রক্তের ছিটে লেগেছিল। অসম্ভব যন্ত্রণা হচ্ছিল, কিন্তু তবু কোথাও যেন একটা ভালো লাগার অনুভূতিও সে টের পাচ্ছিল। এমন একটা অনুভূতি যা আগে কখনো তার হয়নি। আর সেই অনুভূতির কাছে যেন এত যন্ত্রণা সবটাই ম্লান হয়ে যেতে লাগলো। অব্যক্ত এক ভালো লাগার ভাব যেন মনের ঘরে ঘরে আবার একটাই কথা বলছিল, যে আবার কখন রাত আসবে, কখন সমস্ত কিছু ভুলে সেই নারীর কাছে সমর্পিত হওয়া যাবে। না, উত্তর আসছিল না কিছু। তবুও প্রতীক্ষার প্রহর যেন গোনাই হয়ে চলেছিল। অনিলের সেই সকাল থেকেই ধৈর্য উঠে গিয়েছিল। স্কুলে গিয়ে সে অনর্থক চিৎকার করে বকা দিয়েছিল ছাত্রদের। তারপর সে বাড়ি ফিরে আসে এবং সেই একই ঘটনার পুনরায় নাটকীয় উপস্থাপন হয়। এখন বিদ্যুতের সমস্যা মিটে গেছে, তবুও ও হ্যারিকেন জ্বালিয়ে বসে অপেক্ষা করতে থাকে। আর প্রতি রাতেই সেই নারী এসে দরজায় কড়া নাড়ে। এভাবেই চলছে সব, কিন্তু ও নিজে ওই নারীকে কোনো কিছু করতেই দেখতে পায় না। আর এখন শরীরে আঘাত প্রায় লাগে না তার। তাই এই পরিস্থিতির সাথে ধাতস্থ হয়ে উঠতে লেগেছে ও। তবে নিজেকে দেখতে না পেলেও অন্য কেউ যদি সেই নারীর সমস্ত কীর্তি একবার সচক্ষে দেখে তাহলেও বেশ খুশি হবে। আর এই জন্যই আমাকে সে ডেকে এনেছে, কারণ ওর বন্ধুদের মধ্যে সব থেকে আমিই নাকি মানসিকভাবে জোরদার। বেশ কয়েকবার শ্মশানে রাত কাটিয়েছি, তাই আমি নাকি সঠিকভাবে জিনিসটা দেখতে পাবো। আমার সত্যি আর কিছু বলার ছিল না। এমন একটা অবস্থায় কি বলা উচিত আমার আজও জানা নেই। অনিলের পর ঘরের ভেতরের সব আলো নিভিয়ে দিল। একদম অন্ধকার ঘরের ভিতরে হ্যারিকেন জ্বালালো একটা। আমার জানা ছিল না যে ওকে কি বলা উচিত। ওর সমস্ত কাজ দেখে আমি বিস্ময়ে হতবাক হয়ে রইলাম তখন। ও যা বলছে তা কি আদেও সত্যি, না পুরোটাই ওর উর্বর মস্তিষ্কের কল্পনা? আর সে সেটা নিজেই বুঝে উঠতে পারছিল না। তাই চুপ করে প্রতীক্ষা করতে লাগলাম সামান্য রুটি তরকারি খেয়ে।
আর প্রতিক্ষণে মনে হতে লাগলো যে এবার নিশ্চয়ই কিছু হবে। সময় বয়ে যেতে লাগলো, কারণ তার তো আর কারোর জন্য দাঁড়ানো নিষেধ। হ্যারিকেনের আলোয় দেখলাম ঘড়িতে তখন রাত 9টা বাজতে ঠিক 5 মিনিট বাকি। ঠিক তখনই শুনলাম যে দরজায় কেউ কড়া নাড়ছে। মানে এতক্ষণ ধরে অনিল যা বলছিল তার সত্যি কি কোনো ভিত্তি আছে? তাহলে কি সবটাই ওর মনের ভুল নয়? কিছু কি তাহলে সত্যিই সব তেমন করে ঘটবে যা অনিল এতক্ষণ ধরে আমায় বলছিল? তাহলে কি সেগুলো গল্প কথা নয়? অনিল যেন উন্মাদের মতো ছুটে গেল সেদিকে। দরজাটা আমার নিষেধ না শুনেই খুলে দিল, আর সাথে সাথে এক ঝলক ঠান্ডা হাওয়া যেন ঘরের ভিতরে প্রবেশ করে গেল। সেই হাওয়া ঠান্ডা করতে লাগলো ঘরের প্রতিটি কোণা। আমি সেই শীতলতায় জমে যেতে লাগলাম, আর তার ভেতরেই দেখলাম যে অনিলের উলঙ্গ শরীর দরজার সামনে একদম অস্থিরভাবে ছটফট করছে, যেন সেটার ওপর ভীষণ কোনো একটা অত্যাচার শুরু হয়েছে, যে অত্যাচার ক্রমশ ওকে নিষ্পেষিত করে দিতে লাগলো। অসম্ভব কষ্ট পেলে মানুষ যেমন করে ঠিক তেমনই করছিল অনিল। অথচ কেউ তো নেই ওখানে। দৌড়ে গিয়ে হাতের পালস দেখলাম, এবং সেটি তার স্পন্দন হারিয়ে ফেলেছে। অর্থাৎ আমার সামনেই ওর মৃত্যু ঘটেছে। আর ঠিক তখনই অনুভব করলাম আমার শরীরের ওপর নেমে আসছে এক উলঙ্গ নারী শরীর, যে অদৃশ্য হয়ে আছে, অথচ তার স্পর্শ সে যেন ভোলা যায় না। আর পারলাম না সে ঘরে থাকতে। দৌড়তে লাগলাম সেই রাতের অন্ধকারে। অবাক করে তুলল আমার চারপাশের পরিবেশ যখন দেখলাম অন্ধকার হয়ে রয়েছে প্রতিটি ঘর, শুধু লণ্ঠন জ্বলছে প্রতিটি ঘরের ভেতরে। আমার গল্প শেষ হওয়ার পরে হরেরামবাবু হাসতে হাসতে বললেন, তুমি ভূত নেই বলে মনে করলেও মানতে তো বাধ্য হয়েছ, আর এটাই আমার জিত, বুঝলে? না গো, বেশ দেরি হয়ে গেল, এবার উঠি। হ্যাঁ, আমি আর কি বলি, হাসতে লাগলাম। উনি উঠে বাইরে গেলেন। বেশ মশকরা করতে পারেন মানুষটা, সত্যি। হঠাৎ এমন সময় অফিসের টেলিফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করতেই ওদিক থেকে একটা কান্না মিশ্রিত কণ্ঠস্বর শুনতে পেলাম। কণ্ঠটা হরেরাম বাবুর স্ত্রীর। শুনে আমার গলা একেবারে শুকিয়ে গেল। এ কি শুনলাম? কান্না ভেজা গলায় তিনি জানালেন যে তিনি আজ সকালে বাড়িতে আত্মহত্যা করেছেন। আমি যেন চোখের সামনে অন্ধকার দেখলাম। কোনো রকমে একটা চেয়ারে বসে কোনো রকমে নিজেকে সামলালাম। ঠিক সেই সময়ই কানের কাছে যেন একটা হাসির শব্দ শুনতে পেলাম। ফিসফিস স্বরে কেউ যেন বলছে, কি হে নিরুপম, ভূতে বিশ্বাস করো? কি গো, তুমি কি ভূতে বিশ্বাস করো?